হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা শুরু করেছিলাম ইলেকট্রন অ্যাফিনিটি, শেষ করা যায়নি, পিরিয়ডিক ট্রেন্ড অবধি আমরা আলোচনা করেছিলাম। এরপর আজকে আমরা পিরিয়ড এবং গ্রুপ ওয়াইজ ইন্ডিভিজুয়ালি কিছু আলোচনা করব, তারপরে কিছু কোয়েশ্চেন আনসার আলোচনা করব এবং ইলেকট্রন অ্যাফিনিটি আজকে শেষ হবে। তবে ভিডিও শুরু করার আগে বলি যে তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো যাতে করে নোটিফিকেশানসগুলো খুব তাড়াতাড়ি পেতে পারো এবং মন দিয়ে ভিডিওগুলো দেখতে থাকো। তাহলে প্রথমে আমরা বলবো পিরিয়ড 1, 1 নম্বর পিরিয়ড। 1 নম্বর পিরিয়ডে কোন কোন এলিমেন্ট থাকে? হাইড্রোজেন আর হিলিয়াম। ডান দিয়ে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু বাড়বে, মানে বেশি পরিমাণে এনার্জি রিলিজড হবে। কিন্তু আমরা কি দেখি যে হাইড্রোজেন গ্রেটার দ্যান হিলিয়াম। ইনফ্যাক্ট আমরা এরকম বলি যে হাইড্রোজেনের ক্ষেত্রে ডেল্টা ইজিএইচ ইজ মানে 1 লিখছি। ডেল্টা ইজিএইচ যদি লেখা থাকে, কিছু লেখা নেই সাফিক্সে, তার মানে 1-এর কথাই বলছে। তো এইটা নেগেটিভ হয়। নেগেটিভ মানে ডেল্টা এইচ নেগেটিভ। ডেল্টা এইচ নেগেটিভ মানে হচ্ছে সিস্টেম এনার্জি ছাড়ছে, নর্মালি যেটা এক্সপেক্টেড সেটাই হয়, কিন্তু এর ক্ষেত্রে এটা পজিটিভ হয়। ইন্টারেস্টিং কোয়েশ্চেন কিন্তু এটা এখান থেকেও হয় যে এটাকে এক্সপ্লেইন করো কেন এরকম হচ্ছে। কারণ স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, এটা হচ্ছে তোমার নোবেল গ্যাস, তাই এ তো নিজের স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনকে বিঘ্নিত করতে চাইবে না, তাই এক্সট্রা ইলেকট্রন নিতে চাইবে না, তাই ইলেকট্রনকে ফোর্সফুলি প্রবেশ করাতে হবে এনার্জি সাপ্লাই করে, তাই পজিটিভ। আর এর ক্ষেত্রে নর্মাল যা ট্রেন্ড সেই অনুযায়ী নেগেটিভ। ঠিক আছে। পিরিয়ড 2। পিরিয়ড 2তে এলিমেন্টসগুলো পরপর কীরকম থাকে ভাবো? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন আর নিয়ন। এবার যত আমরা ওইদিকে যাই তত ইএ ভ্যালু ইনক্রিজ করে। এই যে আমরা একটু আগে জেনারেল ট্রেন্ড দেখলাম, কিন্তু মুশকিল হচ্ছে কি যে এখানে প্রচুর এক্সেপশন আছে। এবার গ্রুপ 3 পিরিয়ড 2 এবং পিরিয়ড 3 এই দুটোর যে ট্রেন্ড, দুটোতেই এক্সেপশন দেখা যায়, কিন্তু এক্সেপশনের ধরনটাও আবার আলাদা। সব মিলিয়ে পুরো ব্যাপারটা এমন হয়ে যায় যে এটা মানে ভীষণই একটা ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে যায় পরীক্ষার রেসপেক্টে। এবার আয়োনাইজেশন এনার্জিতে আমরা যত ভাস্ট একটা আলোচনা করেছিলাম, এখানে অতটা দরকার নেই আলোচনা করার। কেন? কারণ এখানে ইলেকট্রন গ্রহণ করার কথা হচ্ছে। নর্মালি মেটালসগুলো কী করে? ইলেকট্রন গ্রহণ করে না তো, ওরা ইলেকট্রন বর্জন করে এবং ওরা ক্যাটায়ন তৈরি করতে চায়। নন মেটালসগুলো বেসিক্যালি অ্যানায়ন তৈরি করে। তাই আমাদের ইলেকট্রন অ্যাফিনিটির মেইন যে আলোচনাটা সেটা একদম পি ব্লক ওরিয়েন্টেড আলোচনা হবে। যদিও 2-1টা এস ব্লক এবং ডি ব্লকের 1-2 এক্সাম্পল বলবো আমি, কিন্তু বেসিক্যালি এই পি ব্লক থেকে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটির আলোচনাটা প্রাধান্য পায় আর কি। এখন দেখো, বেরিলিয়াম, নাইট্রোজেন আর নিয়ন, এই তিনজনের ভ্যালু সব থেকে কম হবে, মানে এনার্জি ওরা রিলিজ করবে না। এনার্জি রিলিজ করবে না কেন? স্টেবল কনফিগারেশন, ওরা ইলেকট্রন নেবে না। ইনফ্যাক্ট ওদের ক্ষেত্রে প্রথম ভ্যালুই হয়ে যায় পজিটিভ, যেটা আমরা একটু আগে বলছিলাম, এই হিলিয়ামের মতোই। তাহলে এদের মধ্যে সবথেকে বেশি পজিটিভ ভ্যালু কার হবে? সবথেকে বেশি রিলাক্টেন্ট টু টেক আপ অ্যান ইলেকট্রন, সেটা কে হবে? সেটা নোবেল গ্যাস হবে ন্যাচারালি। তাহলে অরিজিনাল যে ট্রেন্ড, মানে অ্যাকচুয়াল যে ট্রেন্ড, সেখানে নিয়নের ভ্যালু সবথেকে কম। এবার পড়ে থাকলো বেরিলিয়াম আর নাইট্রোজেন, দুজনেরই স্টেবল কনফিগারেশন, এর 2p3 হাফ ফিল্ড, এর 2s2 ফুল ফিল্ড। তাহলে এদের মধ্যে বেশি রিলাক্টেন্ট কে হবে? ইলেকট্রন নিতে চাইবে না, বেশি করে চাইবে না হচ্ছে বেরিলিয়াম। তাই জন্য ওর ভ্যালু আরও নাইট্রোজেন থেকে কম। কেন কম? কারণ দেখো, এর তো 2p3, নেক্সট ইলেকট্রনটা অ্যাড হবে সেটাও 2p সাবসেলেই আসছে। 3টে ইলেকট্রন এসে গেছে, 2p সাবসেলে আসছে 4th ইলেকট্রন, যেটা ও নিতে চাইছে না, ঠিক আছে, কিন্তু আসলে ওইখানেই আসবে। কিন্তু এর ক্ষেত্রে তো 2s2 ফুল ফিল্ড, নতুন ইলেকট্রন এলে সেটাকে 2p অরবিটালে জায়গা দিতে হবে, নতুন একটা অরবিটাল, নতুন একটা সেট আপ। তার ফলে ব্যাপারটা আরেকটু জটিল হয়ে যায়, আরেকটু কষ্টকর হয়ে যায়। সেই জন্য এর ক্ষেত্রে কি হয়, আরেকটু বেশি পজিটিভ হয়ে যায় ভ্যালুটা। তাহলে সব থেকে কম ভ্যালু নিয়নের, ও ইলেকট্রন একেবারেই নিতে চাইবে না। ইনফ্যাক্ট এটা তিনজনের কেউই নিতে চায় না। এবার নিতে না চাওয়ারও টেন্ডেন্সি সব থেকে বেশি নিয়নের, তারপরে এবার যারা পড়ে থাকলো তাদের মধ্যে দেখো কি পড়ে থাকলো। লিথিয়াম, এবার সবার ইলেকট্রনিক কনফিগারেশন তুমি দেখো, এটা হচ্ছে 2s1, এটা হচ্ছে 2s2 2p1,
2s2 2p2, এটা হচ্ছে 2s2 2p4 আর 2s2 2p5। এবার খুব বেশি এক্সেপশন এখানে নেই, বাকি যা পড়ে থাকলো তাদের মধ্যে আবার এক জায়গায় এক্সেপশন আছে, সেটা হচ্ছে এই লিথিয়াম এবং এই বোরন। ঠিক যে গল্পটা এখানে বললাম একই গল্প এদের ক্ষেত্রেও প্রযোজ্য। লিথিয়ামের ক্ষেত্রে কি হয়, যদি একটা ইলেকট্রন ও নেয় তাহলে এই 2s1টা কি হয়ে যাবে, 2s2 হয়ে যাবে। 2s2 মানে একটা ফুলফিল্ড s অরবিটাল, ফলে লিথিয়াম সেখান থেকে অনেকটা এক্সট্রা স্টেবিলিটি পেয়ে যাবে। ফলে লিথিয়াম খুব সহজেই ইলেকট্রন নিতে চাইবে, ন্যাচারালি অ্যামাউন্ট অফ এনার্জি যেটা রিলিজ করবে সেটা অনেক বেশি হবে এবং হায়ার দেন বোরন। যদিও বোরন ডান দিকে আছে, ভ্যালু বেশি হওয়ার কথা, কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন এই সমস্ত প্রেডিকশান বা এই সমস্ত জেনারেল যে ট্রেন্ড সেটাকে মানে কি বলবো ওভারকাম করে ফেলছে। তাহলে নাইট্রোজেনের পরে হবে বোরন, বোরনের থেকে বেশি ভ্যালু হবে লিথিয়ামের। লিথিয়াম বেশি তাড়াতাড়ি ইলেকট্রন নেবে, স্টেবল হবে এবং বেশি অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করবে। ঠিক আছে, পড়ে থাকলো কারা, এরা কার্বন, অক্সিজেন, ফ্লুরিন। এখানে আর কোনো এক্সেপশান নেই, পরপর হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো এই তিনজনের ভ্যালু হচ্ছে এখানে ডেল্টা EgH1 ইজ পজিটিভ, আর বাদ বাকিদের নেগেটিভ। বাদ বাকিগুলোর মধ্যে আবার এক জায়গায় কী আছে, গন্ডগোল আছে। ঠিক আছে, আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি আমি, গ্রুপ 3টা বলার আগে, সরি পিরিয়ড 3টা বলার আগে, সেটা হচ্ছে কয়েকটা জিনিস জেনে রাখো। যেমন ইএ বা তুমি ডেল্টা EgH যাই বলো না কেন, এর ক্ষেত্রে নেগেটিভ ভ্যালু ধরে বলতে হবে, এর ক্ষেত্রে অনলি পজিটিভ ভ্যালুটা বলতে হবে। গ্রুপ 1-এর ভ্যালু অলওয়েজ গ্রুপ 3 থেকে বেশি হয়। দেখো লিথিয়াম গ্রুপ 1, 3 না সরি গ্রুপ 13। আমরা এস ব্লক মানে গ্রুপ 1 2, আর তারপরে পি ব্লক ডি ব্লকটাকে আমরা বাদ দিচ্ছি, তাহলে 1 2 আর 13 থেকে 18 এদের মধ্যে আমরা আলোচনা করছি। গ্রুপ 1-এর ভ্যালু বেশি, গ্রুপ 13-এ বোরন থাকে কিন্তু। আর গ্রুপ 1-এর ভ্যালু গ্রুপ 2-এর থেকে বেশি হবে, অবভিয়াসলি বেশি হবে, কারণ গ্রুপ 2 তো ইটসেলফ একটা স্টেবল কনফিগারেশন পেয়ে আছে, ও তো আর ইলেকট্রন নেবে না। সরি, ইলেকট্রন নেবে না মানে ও এনার্জি রিলিজ করবে না, কিন্তু এরা অতি সহজেই ইলেকট্রন নিয়ে স্টেবিলিটি পাওয়ার চেষ্টা করবে, স্টেবল কনফিগারেশন হওয়ার চেষ্টা করবে, তার ফলে ও অনেক বেশি পরিমাণ এনার্জি রিলিজ করবে, ওর কিন্তু ভ্যালু বেশি হবে। আচ্ছা, আর একটা এখান থেকে বলা হয়, সেটা হচ্ছে গ্রুপ 14-এর ভ্যালু গ্রুপ 15-এর থেকে সবসময় বেশি হয়। আবারও একই কারণ, গ্রুপ 15 হচ্ছে 2p3 হাফ ফিল্ড, অনেক স্টেবল, আর এ তো 2p বা 3p যাই বলে না কেন, NP3, সরি কী বলছি লিখি এখানে, এর হচ্ছে NP3 আর এর হচ্ছে NP2। তাহলে যদি একটা ইলেকট্রন পায় তাহলে ও স্টেবল কনফিগারেশনে চলে যাবে, তাহলে ও সহজেই ওই ইলেকট্রনটাকে নিতে চাইবে এবং যত সহজে ইলেকট্রন নেবে তত বেশি এনার্জি রিলিজ করবে, ন্যাচারালি ওর ভ্যালু অনেক বেশি হবে। ঠিক আছে, তো এই তিনটে আমাদের আপাতত জেনে রাখতে হবে। এরপরে হচ্ছে পিরিয়ড 3, থার্ড পিরিয়ডে দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এবার যদি আমাকে, আচ্ছা আগে আমি এটা করে নিই যে ম্যাগনেসিয়াম, ফসফরাস, আচ্ছা আমি আর্গনটা লিখে নিই এখানে, আর্গন, এই তিনজনের তো এক্সেপশনাল পজিটিভ ভ্যালু, কারণ ওদের স্টেবল কনফিগারেশন। তাহলে সবার আগে আবারও আর্গন সব থেকে কম, ম্যাগনেসিয়াম, আর তারপরে নেক্সট হবে ফসফরাস। যদি সেকেন্ড পিরিয়ডের মতন হয়, কিন্তু আবার সেকেন্ড পিরিয়ডে যেরকম সেইটা আবার এখানে হয় না। সেকেন্ড পিরিয়ডের মতো হলে এরকম হতো, ফসফরাস হতো, তারপরে আমরা কি বললাম যে তারপরে এরা দুজন জায়গা চেঞ্জ করেছিল, এই গ্রুপ 13, অন্য কালি দিয়ে লিখি, এই গ্রুপ 13 আর এইখানে একটা এক্সেপশন ছিল, কারণ এর ভ্যালু কি হয়ে যায়, বেশি হয়ে যায়, এর হচ্ছে 3s1, তাহলে একটা ইলেকট্রন নিলে কনফিগারেশন স্টেবল হয়ে যাবে। এর ক্ষেত্রে তো 3s1 3p1, ফলে স্টেবল হবে না, p1 থেকে p2-তে যাবে, কোনো সেরকম কোনো ডিফারেন্স হবে না, সেই কারণে এর বেশি।
তাহলে হয়ে যেত এরকম যে অ্যালুমিনিয়াম থেকে সোডিয়াম বেশি, আর তারপরে আর কোনো এক্সেপশন নেই, সিলিকন, সালফার, ক্লোরিন পরপর। এবার মুশকিলটা হচ্ছে এইটা হতো যদি সেকেন্ড পিরিয়ডের মতন হতো ট্রেন্ড, কিন্তু এখানে ট্রেন্ডটা এটাও হয় না। কেন হয় না এটা দেখো, এই পুরো জিনিসটা উঠে এই ফসফরাসের আগে চলে আসে, ফসফরাসের ভ্যালু ওদের থেকে বেশি হয়, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়াল ট্রেন্ড যেটা হবে আর্গন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ফসফরাস, তারপরে হচ্ছে সিলিকন, সালফার অ্যান্ড ক্লোরিন। এটা হচ্ছে কারেক্ট, ঠিক আছে? এবার এইটা হওয়ার যে বেসিক যে কারণটা, মানে এই ফসফরাসটা তো এইখানে চলে আসলো, এটার কারণ হচ্ছে দেখো গ্রুপ 13-এর পরে গ্রুপ 14, 15, তো আমরা গ্রুপ 13, 14, 15, 16 সব কটা গ্রুপে, 17 সব কটা গ্রুপে আমরা দেখব এখানে কি হচ্ছে, নাইট্রোজেনের নিচে আছে ফসফরাস। নর্মালি কি হয়, নিচে নামলে ইএ ভ্যালু কমতে থাকে, ডিক্রিজ করে, কিন্তু এই ক্ষেত্রে উল্টো, ফসফরাসের ভ্যালু আসলে বেড়ে যায়। এবার নাইট্রোজেনের পাশে এখানে কে থাকে ভাবো, সিলিকন, এখানে অ্যালুমিনিয়াম, তাই তো, সরি, সিলিকন, অ্যালুমিনিয়াম, এই হচ্ছে আমাদের মোটামুটি এদের পজিশান। এবার ডান দিকে গেলে ভ্যালু বেড়ে যাওয়ার যে ব্যাপারটা, সেইটা কাজ করে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই ওপর থেকে নিচে নামলে আবার ভ্যালু বেড়ে যায়, তাই নাইট্রোজেনের থেকে ভ্যালু ফসফরাসের বেশি হয়। ফসফরাসের সাইজ অনেক ছোট অ্যালুমিনিয়ামের থেকে, ডিউ টু গ্রেটার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। সাইজ ছোট বলে এর ইএ ভ্যালু বেশি হওয়ার একটা প্রবণতা আছে। সবকটা ফ্যাক্টরকে তুমি যদি কনসিডার করো, তাহলে ফাইনালি দেখা যায় যে ফসফরাসের ভ্যালু অ্যালুমিনিয়ামকে ছাড়িয়ে চলে গেছে, ঠিক আছে? ইনফ্যাক্ট এটা সোডিয়ামকেও ছাড়িয়ে চলে যায়। তাহলে এই ছিল আমাদের পিরিয়ড 1, পিরিয়ড 2 এবং পিরিয়ড 3 নিয়ে আলোচনা। এরপরে আমরা গ্রুপ ওয়াইজ আলোচনা করব। এবার গ্রুপ ওয়াইজ আলোচনাটা একটু বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি, কারণ ওইখান থেকে খুব কমন একটা কোয়েশ্চেন হয়, যেটা আমি এক্ষুনি এখানে বলছিলাম, নাইট্রোজেন থেকে ফসফরাসের ভ্যালু বেড়ে যায়। তো সেইটা আমি আরেকটা তার আগে লিখে নিই গ্রুপ ওয়াইজ আলোচনা করার আগে। সেটা হচ্ছে গ্রুপ না, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ইন পি ব্লক period 2 elements, EA value, period 2 elements less than period 3 elements। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যেখানে আমরা বলবো যে পি ব্লক শুরু হচ্ছে থেকে বোরন থেকে, তাহলে বোরনের থেকে বেশি হবে অ্যালুমিনিয়ামের ভ্যালু, যদিও নিচে নামলে ভ্যালু কমে যাওয়ার কথা। একই রকমভাবে কার্বন, সিলিকন, নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন, সালফার অ্যান্ড ফাইনালি ক্লোরিন, ফ্লোরিন, ঠিক আছে? এই সব কটাই হচ্ছে কারেক্ট। এবার এইটাকে আমাদেরকে এক্সপ্লেন করতে হয় যখন আমরা গ্রুপ ওয়াইজ আলোচনা করি। সেই ক্ষেত্রে আমাদের মোস্ট কমন হচ্ছে এই দুটো, যদিও প্রত্যেকটার ক্ষেত্রেই রিজনটা একই, সেম রিজন, কিন্তু এই দুটো দিয়ে পরীক্ষায় কোয়েশ্চেনটা বেশি আসে, যে ফ্লুরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির ভ্যালু বেশি কেন? ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রন অ্যাফিনিটি। আর যদি এটাকে ইলেকট্রন গেইন এনথ্যালপি দিয়ে কোয়েশ্চেনটা করে, তাহলে বলবে যে ইলেকট্রন গেইন এনথ্যালপি অফ ক্লোরিন ইজ মোর নেগেটিভ দ্যান দ্যাট অফ ফ্লুরিন, ঠিক আছে? আমি দুটো কোয়েশ্চেন লিখে দিচ্ছি, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। কোয়েশ্চেনটা হচ্ছে 1 নম্বর, ইলেকট্রন অ্যাফিনিটি অফ ক্লোরিন গ্রেটার দ্যান ফ্লোরিন, এটাকে এক্সপ্লেইন করো, এরকম কোয়েশ্চেন আসে। আর 2 নম্বর হচ্ছে ডেল্টা ইজিএইচ অফ ক্লোরিন ইজ মোর নেগেটিভ দ্যান দ্যাট অফ ফ্লুরিন, এইটাকে এক্সপ্লেইন করো।
এবার এটা অক্সিজেন সালফার দিয়ে হতে পারে, নাইট্রোজেন ফসফরাস দিয়ে হতে পারে, একই ব্যাপার। এবার যখনই তুমি এই কোয়েশ্চেনটার আনসার লিখছো ফর বোর্ড এক্সাম পারপাস, প্রথমেই তুমি কী করবে, এদের ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখবে, ঠিক আছে? আমি ফ্লুরিন আর ক্লোরিনটা দিয়েই আনসারটা বলছি। 2s2 2p5 3s2 3p5। তাহলে এই যে 3p যেটা আছে, 3pতে 5খানা ইলেকট্রনকে রাখতে হবে আমাকে। এইবার এখানে তুমি কি করছো, এই অ্যাটমসগুলোতে আর একটা ইলেকট্রন এক্সট্রা তুমি এখানে নিয়ে আসছো। অলরেডি 5খানা ইলেকট্রন আছে পি সাবশেলে, আর একটা 6th ইলেকট্রন আসছে। যে 5খানা অলরেডি আছে তাদের মধ্যে একটা ইন্টার ইলেকট্রনিক রিপালশন কাজ করছে। 6th ইলেকট্রন যখন আসবে তখন আরও বেশি রিপালশন কাজ করবে। রিপালশনটা আরও বেশি হবে ফ্লুরিনের ক্ষেত্রে। কেন? কারণ ফ্লুরিন হচ্ছে 2p আর এ হচ্ছে 3p। আমরা জানি যে সেকেন্ড শেলের মধ্যে যে অরবিটালগুলো আছে বা থার্ড শেলের মধ্যে যে অরবিটালগুলো আছে, সেম নেচারের অরবিটাল, তাদের শেপটা একই হয়, দুটোই ডাম্বেল শেপ, কিন্তু 3pর সাইজ অনেক বড় হয়। তাহলে 3pতে অনেক বড় জায়গার মধ্যে 6টা ইলেকট্রন রয়েছে। তাহলে বড় জায়গার মধ্যে থাকলে অনেক স্পেস ফাঁকা আছে, পরস্পর থেকে একটু দূরে থাকতে পারবে যখন রিপালশন হবে। কিন্তু এখানে ছোট জায়গার মধ্যে 5জন আছে, এমনিতেই গুদোগুদি হচ্ছে, তার মধ্যে আবার আরেকজন আসছে, এবার সবার সঙ্গে সবার ঝামেলা হচ্ছে, রিপালশন হচ্ছে। ন্যাচারালি সিস্টেম অনেক বেশি এখানে আনস্টেবল হয়ে যাবে, এবং এই যে ইলেকট্রনটা ভেতরে আসতে চাইছে একে ওরা অ্যাকসেপ্ট করতেই চাইবে না, ঠিক আছে? তাহলে ইলেকট্রন এন্টার করা তুলনামূলক সহজ এই পিরিয়ড 3 এলিমেন্টদের ক্ষেত্রে, ক্লোরিন, সালফার, ফসফরাসের ক্ষেত্রে। তাহলে যত তাড়াতাড়ি ইলেকট্রন অ্যাড হবে তত বেশি পরিমাণ এনার্জি রিলিজ করবে, ন্যাচারালি ইএ ভ্যালু বেশি হয়ে যাবে। এবার এখানে ইলেকট্রন আসতে চাইছে না, ইলেকট্রনকে একদম ফোর্সফুলি প্রবেশ করাতে হবে তা কিন্তু নয়। ইলেকট্রন আসতে চাইছে না, কিন্তু ফাইনালি আসছে, ইলেকট্রনও আসছে এবং ও এনার্জি রিলিজও করছে, কিন্তু তার অ্যামাউন্টটা অনেক কম। যেরকমভাবে এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে অনেক কম, এবং এতটাই কম যে থার্ড পিরিয়ড যে এলিমেন্ট তার থেকেও কম হয়ে যায়, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট এটা মুছে নিয়ে আমি যা বললাম সেটা একটু লিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে কী লিখছি দেখো, ইন কেস অফ ফ্লুরিন, এটা অন্য গ্রুপের ক্ষেত্রে তুমি এলিমেন্টটা পাল্টে দেবে, 2p সেকেন্ড পিরিয়ড এলিমেন্টটা আগে লিখবে। ইন কেস অফ ফ্লুরিন inter electronic repulsion is higher than that in chlorine due to smaller size of 2p subshell than 3p subshell, ঠিক আছে? So incoming electron feels more repulsion in case of fluorine, ঠিক আছে? ইন্টার ইলেকট্রনিক রিপালশন বেশি হওয়ার জন্য ইনকামিং ইলেকট্রন ফিলস মোর রিপালশন অ্যান্ড ইজ মোর reluctant to be added up. Thus, Cl atom accepts electron more easily, and its delta EGH value becomes more negative, ঠিক আছে? কপি করো। এবার দেখো এই কোয়েশ্চেনটারই একটা সেকেন্ড পার্ট আছে। আমরা যারা নর্মালি
তোমরা এই চ্যাপ্টার পড়ে ফেলেছো অলরেডি ফর এইচএস পারপাস, তারা কিন্তু এই সেকেন্ড পার্টটা তোমরা করোনি। দেখো কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে যে ইএ ক্লোরিনের তাহলে বেশি হয়ে যাচ্ছে ফ্লুরিনের থেকে, তারপরে ব্রোমিন অ্যান্ড আয়োডিন। নর্মালি কী হওয়ার কথা ছিল, ফ্লুরিন সব থেকে বেশি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, কারণ নিচে নামলে ভ্যালু ক্রমশ কমে, কিন্তু এইখানটা একটা এক্সেপশন হয়ে গেছে। এবার এটা হচ্ছে কাজের জন্য ছিল, এটা হচ্ছে গ্রুপ 17, কিন্তু যদি আমরা গ্রুপ 16-এর কথা ভাবি সেক্ষেত্রেও আমরা দেখলাম যে সালফারের বেশি হয় অক্সিজেনের থেকে, কিন্তু ওইখানে ব্যাপারটা হচ্ছে এরকম, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, তারপরে অক্সিজেন। অক্সিজেনের ভ্যালু সালফারের থেকে কম হয়, কিন্তু এতটাই কম হয় যে সবার থেকে কম হয়ে যায়। এখানে লক্ষ্য রাখো, টেলুরিয়ামের পরে পোলোনিয়াম থাকে, আমরা ওকে রাখিনি এই আলোচনার মধ্যে, কারণ পোলোনিয়াম হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টকে জেনারেলি অ্যাটমিক যে ট্রেন্ড সেখানে আলোচনার বাইরে রাখা হয়। এবার এইটা ইন্টারেস্টিং ফ্যাক্টর, সেটা হচ্ছে যে অক্সিজেনটা কমে গিয়ে এতই কমে যায় যে সব থেকে কম হয়ে যায়। এইটা কেন হয়? এর কারণটা দেখো খুব সোজা। এই গ্রুপ 17 এলিমেন্টদের ক্ষেত্রে যখন নতুন একটা ইলেকট্রন ঢুকলো, তখন এদের কনফিগারেশনটা NH2 NP5 ছিল, সেখান থেকে হয়ে গেল NH2 NP6, নোবেল গ্যাস কনফিগারেশন, তাই না? নোবেল গ্যাস গ্রুপ 17 থেকে ইলেকট্রন টেক আপ করে ওরা নোবেল গ্যাস কনফিগারেশন হয়ে গেল, সবাই খুব স্টেবল হয়ে গেল। তাই জন্য ঝামেলাটা এই জায়গায়, যে ঝামেলাটা হয়েছিল মানে ওই সাইজ অফ অরবিটালের জন্য যেটা হয়েছিল, সেটাকে ছাড়িয়ে ঝামেলাটা আর বাড়লো না, কারণ সবাই এখন ইলেকট্রন নিয়ে নোবেল গ্যাসের মতন কনফিগারেশন পেয়ে গেছে। কিন্তু গ্রুপ 16-এ কী ছিল? NH2 NP4, এটা ছিল গ্রুপ 16 কনফিগারেশন। এখান থেকে এরা যখন একটা ইলেকট্রন টেক আপ করলো, তখন এরা হয়ে গেল NH2 NP5, যেটা কিন্তু নোবেল গ্যাস কনফিগারেশন নয়। এইবার তুমি ভাবো যে অক্সিজেন একটা ছোটো সাইজ, সেইখানে ওর ছিল 5খানা ইলেকট্রন ছিল, ও আরও একটা ইলেকট্রন নিয়ে ফেললো, তার ফলে কি হলো, এইবার ইলেকট্রনিক রিপালশান একটা চরম পর্যায়ে গেল, অনেক বড় পর্যায়ে গেল। সেই অনেক বেশি পরিমাণ যে রিপালশানটা, সেইটা হ্যান্ডেল করার মতন ক্যাপাসিটি অক্সিজেনের কিন্তু নেই, ওর সাইজ অনেক ছোট। যত তুমি নিচের দিকে নামছো, সালফার আরেকটু বড়, সেলেনিয়াম আরেকটু বড়, টেলুরিয়াম আরও বড়, সুতরাং তাদের যে আউটার মোস্ট সেলের যে পি সাবশেল, সেখানে জায়গাও অনেক বেশি। তার ফলে এবার ইলেকট্রনের সংখ্যা তো একই, 7খানা ইলেকট্রন, তাহলে যত নিচে নামছি তত সাইজ বাড়ছে, তখন সেই 7খানা ইলেকট্রনকে অ্যাকোমোডেট করার জায়গাও বাড়ছে, ন্যাচারালি রিপালশান কমছে। রিপালশান কমলে কী হবে? সিস্টেমের স্টেবিলিটি বাড়বে, অর্থাৎ ইলেকট্রন টেক আপ করার ক্ষমতা বাড়বে। তো সেই কারণেই সেলেনিয়াম, টেলুরিয়ামের ইলেকট্রন টেক আপ করার ক্ষমতা অক্সিজেনের থেকে বেশি, এবং ফাইনালি পুরো ব্যাপারটা এইরকম একটা গিয়ে দাঁড়ায়। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ট্রেন্ড। এরকম গ্রুপ 16 এলিমেন্টের এর সঠিক অর্ডার হলো এরকম 4টে অপশান থাকলো, তখন জেনারেলি আমাদের এইটা না জানা থাকলে আমরা এই গ্রুপ 17-এর মতন একটা ট্রেন্ড কিন্তু লিখে দেবো এখানে। সুতরাং বি কেয়ারফুল, ঠিক আছে? এটা লেখো, আমি যা বললাম সেটা লেখার চেষ্টা করছি। তাহলে ইন কেস অফ হ্যালোজেন্স, after gaining an electron, they achieve Noble gas configuration, সংক্ষেপে লিখলাম, and gets stability, ঠিক আছে? বাট ইন চ্যালকোজেন্স মানে গ্রুপ 16, after gaining electron, they do not achieve Noble gas configuration. So the increased electron repulsion
makes the anion unstable, especially oxygen. Especially oxygen, which accommodates 7 electron in very small 2p orbital. ঠিক আছে, কন্টিনিউ করছি ওপরে। As we go down the group, with increase in size of atom, they can accommodate extra electron more easily, hence the value of EA, value লিখবো না, order লিখি, hence the order of EA values becomes কি হয়ে যায়, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম অ্যান্ড অক্সিজেন। ঠিক আছে, কপি করো। আচ্ছা, এখানে অনেকগুলো কোয়েশ্চেন লেখা আছে, দেখো। ইএ ভ্যালুর অর্ডারে সাজাতে বলেছে। আমরা জানি যে কি জানি যে হায়ার ইএ এটার মানে হচ্ছে মোর নেগেটিভ ডেল্টা ইজিএইচ, তাই তো? হায়ার ভ্যালু মানে বেশি নেগেটিভ ডেল্টা ইজিএইচ এর ভ্যালু। এবার দেখো সালফার অক্সিজেন গ্রুপ 16 আর এরা দুজন গ্রুপ 15। গ্রুপ 15 হচ্ছে হাফ ফিল্ড কনফিগারেশন, বেশি স্টেবল, তাই ওরা ইলেকট্রন নিতে চাইবে না, এনার্জি ছাড়তে চাইবে না, ভ্যালু কম হবে দেন গ্রুপ 16 এলিমেন্টস। এবার তার মানে সালফার অক্সিজেনের ভ্যালু বেশি হবে। এইবার আবার সেকেন্ড পিরিয়ড থেকে থার্ড পিরিয়ডে ভ্যালু বেড়ে যায় এক্সেপশনালি, যেটা আমরা একটু আগেই দেখছিলাম। তাহলে সালফার সব থেকে বেশি, অক্সিজেন, ফসফরাস আর নাইট্রোজেন। ঠিক আছে, পরেরটা দেখো। আবারও এরা দুজন গ্রুপ 15, মানে এদের ভ্যালু সব থেকে কম। আর গ্রুপ 14-এর ভ্যালু বেশি। 14-এর মধ্যে আবার সিলিকন, যেহেতু থার্ড পিরিয়ড তাহলে ওর ভ্যালু বেশি হবে কার্বনের থেকে। তারপরে এদের ক্ষেত্রে ফসফরাস থার্ড পিরিয়ড, তাই ওর ভ্যালু বেশি হবে। এখন এই দুটো কম্বাইন করে একটা কোয়েশ্চেন পরীক্ষাতে এরকম আসে, একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন এরকম আসে, বোর্ডের পরীক্ষায় আসতে পারে, আসেনি কখনো। সেটা হচ্ছে যে গ্রুপ 15 যারা আছে তাদের ইএ ভ্যালু গ্রুপ 14-দের থেকেও কম, গ্রুপ 16-দের থেকেও কম, মাঝামাঝি। কেন? মানে ওর বাঁ দিকে যারা আছে তাদেরও ভ্যালু বেশি, ওর ডান দিকে যারা আছে তাদেরও ভ্যালু বেশি। কারণ ওটাই যে হাফ ফিল্ড ইলেকট্রনিক মানে হাফ ফিল্ড পি সাবশেল, অর্থাৎ স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। এখানেও দেখো গ্রুপ 17 আর গ্রুপ 16 কাদের বেশি হবে? গ্রুপ 15-দের আবারও তো কম হবে, কারণ স্টেবল কনফিগারেশন। আর এরা একদম ডান দিকে, এরা একটা ইলেকট্রন পেলেই এরা একদম কি বলে নোবেল গ্যাসদের মতন হয়ে যাবে। সুতরাং তাড়াতাড়ি ইলেকট্রন টেক আপ করবে এবং অনেক বেশি এনার্জি রিলিজ করবে। তাদের মধ্যেও হাইয়ার হবে ক্লোরিন, থার্ড পিরিয়ড এলিমেন্ট। আর এদের মধ্যে সরি, এটা 15, এটা 16। 15-16-এর মধ্যে কার বেশি হবে? 16-এর বেশি হবে, এই এক্ষুনি বলছিলাম আমরা, 16 আর লাস্ট হচ্ছে 15। এখানে দেখো কী আছে, এই দুটো 16 আর এই দুটো 17। তাহলে 17-এর মধ্যে ক্লোরিনের বেশি হবে আর 16-এর মধ্যে সালফারের বেশি হবে। ঠিক আছে, ফসফরাস আর N মাইনাস। N মাইনাস মানে কি? এটা অলরেডি একটা ইলেকট্রন নিয়ে ফেলেছে, তাহলে এইবারে যদি আরেকটা ইলেকট্রন নেয় তাহলে তো এটা এন্ডোথার্মিক প্রসেস, এমনি এর ভ্যালু কী হবে? ফার্স্ট নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের রেসপেক্টে বললো সেকেন্ড ইয়ে,
যদিও এ যদি একটা ইলেকট্রন নেয় তাহলে সেটা n মাইনাসের রেসপেক্টে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি বটে, কিন্তু যেহেতু এটা অলরেডি নেগেটিভ চার্জ সুতরাং এর ভ্যালু পজিটিভ যদি আমি ডেল্টা ইজি এইচের ভ্যালু বলি, আর ইলেকট্রন অ্যাফিনিটি যদি ভ্যালু বলি তাহলে বলবো যে লেস। সুতরাং ফসফরাসের ভ্যালু বেশি দেন n মাইনাস। একই রুল এখানেও অ্যাপ্লিকেবল। অ্যানায়ন কখনোই ইলেকট্রন নিয়ে এনার্জি রিলিজ করতে চাইবে না, সুতরাং ওর ভ্যালু কমই হবে। এইখানে দুজনেই অ্যানায়ন, তো দুজনেরই ভ্যালু পজিটিভ। স্টিল এদের দুজনের মধ্যে আবার দেখো ইলেকট্রন এক্সট্রা এসে গেছে। এবার এক্সট্রা ইলেকট্রন এখানে অক্সিজেনের 2p সাবশেল কম জায়গা, রিপালশন বেশি। আরেকটা ইলেকট্রন এলে আরও রিপালশন বাড়বে, সুতরাং এই আরেকটা ইলেকট্রন নিতে চাইবে না, তাহলে এর ভ্যালু কম হবে। সালফার মানে S মাইনাসের ভ্যালু বেশি হবে, তাহলে S মাইনাস ও মাইনাস। ঠিক আছে, কপি করো। আচ্ছা, দুটো কোয়েশ্চেন আরও দেখে নাও। ডি ব্লক থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে না ইলেকট্রন অ্যাফিনিটি সংক্রান্ত। স্টিল দুটো কোয়েশ্চেন আমি এখানে লিখেছি। একটা হচ্ছে দেখো ইলেকট্রন অ্যাফিনিটি অফ ক্রোমিয়াম ইজ পজিটিভ বাট দ্যাট অফ ম্যাঙ্গানিজ ইজ নেগেটিভ। ক্রোমিয়াম আর ম্যাঙ্গানিজের তুলনা করতে বলছে। এটাই যদি ইলেকট্রন গেইন এনথালপিতে কোয়েশ্চেন হয় তাহলে ক্রোমিয়ামের জায়গায় লেখা থাকবে নেগেটিভ আর Mn এর জায়গায় লেখা থাকবে পজিটিভ। এবার এটা কেন দেখো, এটা অলরেডি তোমরা জানো, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। স্টিল আমি একবার বলে দিচ্ছি। এটা হচ্ছে ক্রোমিয়াম আর এটা হচ্ছে ম্যাঙ্গানিজ, তাই তো 24, 25। এবার যেহেতু এটা 4s1 আছে, যদি একটা ইলেকট্রন নেয় ক্রোমিয়াম তাহলে এই অরবিটালটা ফুলফিলড হয়ে যাবে, অর্থাৎ আরও একটু বেশি স্টেবিলিটি পাবে ক্রোমিয়াম। সুতরাং ক্রোমিয়াম খুব তাড়াতাড়ি ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করতে চাইবে এবং বেশি পরিমাণে এনার্জি রিলিজ করবে। অপরপক্ষে ম্যাঙ্গানিজের 4s2 ফুলফিল্ড, 3d5ও হাফ ফিল্ড, মানে একটা স্টেবল কনফিগারেশন। এ আর কিছুতেই আরেকটা ইলেকট্রন এক্সট্রা নিতে চাইবে না, তাহলে এই 3d5-এর স্টেবিলিটিটা নষ্ট হয়ে যাবে। 3d6 হয়ে গেলে সেটা কম স্টেবল হয়ে যাবে, সুতরাং এই ইলেকট্রন নিতে চাইবে না। ন্যাচারালি এর ক্ষেত্রে ফোর্সফুল ইলেকট্রনকে প্রবেশ করাতে হবে, তাই জন্য ওর ভ্যালু হয়ে যাবে ইএ ভ্যালু বললে নেগেটিভ আর ডেল্টা ইজিএইচ বললে পজিটিভ। ঠিক আছে, একই লজিক অ্যাপ্লিকেবল কপার আর জেডএন এর ক্ষেত্রে, তাই তো। কপারের ক্ষেত্রে কি হয়, 3d10 4s1 মানে এক্স্যাক্টলি সিমিলার টু ক্রোমিয়াম, আর জেডএন এর ক্ষেত্রে এটা হয়ে যায় 3d10 4s2। ন্যাচারালি এর হচ্ছে নেগেটিভ হবে, ডেল্টা ইজিএইচ ভ্যালু ইলেকট্রন গেইন এনথালপি ভ্যালু নেগেটিভ, আর এর ক্ষেত্রে হয়ে যাবে পজিটিভ, তাই তো। আমি ব্যাপারটাকে এরকমভাবে লিখে রাখলাম যে এটা এক্সোথার্মিক, এটা এন্ডোথার্মিক। এক্সো এন্ডো এইভাবেও কোয়েশ্চেনটা আসতে পারে। কোন প্রসেসটা, মানে একটা রিয়াকশনটাই লিখে দিল যে জেডএন একটা ইলেকট্রন গেইন করছে, জেডএন মাইনাস হচ্ছে, এটা এন্ডোথার্মিক প্রসেস, কিন্তু কপারের ক্ষেত্রে এটা এক্সোথার্মিক প্রসেস, কেন এক্সপ্লেইন করো। এই জাতীয় কোয়েশ্চেন আসতেই পারে। ঠিক আছে, তারপর এরপর দুখানা প্রবলেম লিখেছি, ছোটো ছোটো 1 লাইন 2 লাইনের প্রবলেমও আসে। এখন ইলেকট্রন অ্যাফিনিটিতে আবার প্রবলেম নিউমেরিক্যাল কী ধরনের, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এগুলো অ্যাকচুয়ালি মোল কনসেপ্টেরই প্রবলেম। মোল কনসেপ্ট আমাদের জানা আছে, সুতরাং এগুলো করতে কোনো সমস্যাই হবে না। দেখো, প্রথমটা হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি অফ ক্লোরিন বলে দিয়েছে, এটা -349। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড, কতটা এনার্জি বাইরে বেরোলো সিস্টেম থেকে when 3.55 গ্রাম অফ ক্লোরিন ইজ কমপ্লিটলি কনভার্টেড ইন্টু Cl-। সবই এখানে গ্যাসিয়াস, সেটা আমি আর মেনশন করছি না। তো ক্লোরিন কী করলো, ইলেকট্রন গেইন করলো, Cl- হলো। এখন এই প্রসেসে ডেল্টা ইজিএইচ হচ্ছে -349 কিলোজুল মোল ইনভার্স। কিলোজুল মোল ইনভার্স মানে 1 মোলের জন্য অতটা এনার্জি সিস্টেম রিলিজ করেছে 1 মোলের জন্য। তাহলে 3.55 গ্রামের জন্য কতটা এনার্জি রিলিজ হবে, সিম্পল। তাহলে আমরা জানি যে নাম্বার অফ মোল ইকুয়াল টু মাস বাই মোলার মাস, তাই তো। তাহলে মাস হচ্ছে 3.55 গ্রাম আর মোলার মাস হচ্ছে 35.5 গ্রাম মোল ইনভার্স। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল, এটা 0.1 মোল হয়ে গেল। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে 1 মোলের জন্য যদি এটা হয় এনার্জি রিলিজ, তাহলে 0.1 মোলের জন্য কত। তাহলে আমরা কি লিখব যে দেয়ারফর অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড ইকুয়াল টু, ওই একবারেই লিখে দিচ্ছি, 349 ইন্টু 0.1 মানে আছে 35
4.9 কিলোজুল। আবার নেগেটিভ সাইন দিয়ে দিও না কিন্তু, এখানে এনার্জি রিলিজ কতটা হচ্ছে সেটা বলে দিয়েছে। রিলিজড মানেই হচ্ছে ডিরেকশন বলে দিয়েছে যে সিস্টেম থেকেই বাইরে বেরোচ্ছে, সুতরাং এখানে আর নেগেটিভ সাইন দেওয়ার দরকার নেই। ইনফ্যাক্ট নেগেটিভ সাইন দিলেই কিন্তু ভুল হবে, তখন ওই অপশানটাও থাকবে এমসিকিউতে, সুতরাং বি কেয়ারফুল। আচ্ছা, সেকেন্ডটা দেখো, 10⁻10 অ্যাটমস, মানে এতগুলো অ্যাটম অফ ক্লোরিন, এতগুলো ক্লোরিনের অ্যাটম যখন Cl মাইনাসে কনভার্ট হলো তখন এতটা এনার্জি রিলিজ করেছে সিস্টেম, বাইরে বেরিয়েছে এনার্জি। ক্যালকুলেট ইলেকট্রন গেইন এনথ্যালপি অফ ক্লোরিন অ্যাটম ইন কিলোজুল মোল ইনভার্স আর ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। যেহেতু এটা জুলে আছে তাহলে কিলোজুল মোল ইনভার্সে বের করাটা ইজিয়ার, সহজ। কী করে করবো? পার মোল, মানে 1 মোলের জন্য কতটা এনার্জি বেরোচ্ছে সেটা, তাহলে এতগুলো অ্যাটমের জন্য এতটা এনার্জি বেরোচ্ছে, তাহলে একটার জন্য কত বেরোচ্ছে, আর 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম, তার জন্য কতগুলো বেরোচ্ছে। তাহলে আমরা কি বলবো যে ইলেকট্রন না, অ্যাকচুয়ালি লিখবো এনার্জি রিলিজড পার মোল। 1 মোলের জন্য কতটা এনার্জি রিলিজ হবে সেটা হচ্ছে কত, দেখো 57.8 ইন্টু 10⁻⁻10 বাই 10⁻10, এটা হয়ে গেল একটা অ্যাটমের জন্য। এতগুলোর জন্য এত, তাহলে একটার জন্য এটাও ডিভাইড বাই এটা, তাহলে একটার জন্য যদি এটা হয় তাহলে 1 মোলের জন্য হবে কত, ইন্টু 6.022 10⁻23, এতটা এনার্জি বেরোবে ইন জুল। এই যে জুল আছে ইউনিট, হিসাব করি এবার। 6, এটাকে 6 আর এটাকে 58 ধরি, একটু বাড়ালাম এটাকে, এটা একটু কমালাম, অ্যাপ্রক্সিমেশনে আসে সেটা তো আমাদের উপায় নেই। তাহলে কত হচ্ছে দেখো, 648 34, তাই তো? তাহলে 57 আর 6 মানে 348, আর দেখো 10 টু দি পাওয়ার এটা উপরে চলে গেলে -20 আর 23 মানে 10 টু দি পাওয়ার 3। এবার 10 টু দি পাওয়ার 3 জুল মানে 1 কিলো জুল, তাহলে আমরা ডিরেক্টলি এখানে কিলো জুল লিখে দিলাম। তাহলে আমাদের আনসার বেরিয়ে গেল যে ডেল্টা EGH ইকুয়াল টু -348 কিলো জুল মোল ইনভার্স। মাইনাস কেন এবার? আগেরটায় মাইনাস দিলাম না, কারণ ওখানে কতটা এনার্জি রিলিজ হবে সেটাই বের করতে বলেছিল। এখানে বের করতে বলেছে ইলেকট্রন গেইন এনথ্যালপি। ইলেকট্রন গেইন এনথ্যালপি তো যদি এনার্জি রিলিজড হয় তাহলে তো নেগেটিভই হবে, তাই না? এক্সোথার্মিক প্রসেস। তো এটা হয়ে গেল। এবার এখান থেকে আমাকে নিয়ে যেতে হবে কোথায়? ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। ফর্মুলা আমরা কি জানি? 1 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম ইকুয়াল টু 96 কিলো জুল মোল ইনভার্স, তাই তো? তাহলে ইলেকট্রন ভোল্ট থেকে কিলো জুলে গেলে 96 মাল্টিপ্লাই করবো, তাহলে যদি কিলো জুল থেকে ইলেকট্রন ভোল্ট আসে তাহলে ভাগ করব। তাহলে আমরা কি লিখব যে তাহলে ডেল্টা EGH ইকুয়াল টু -348 বাই 96 এত ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, তাই না? এটা কথা হয় বলো? 96টাকে যদি আমি অ্যাপ্রক্সিমেটলি 100 ভাবি তাহলে এটা 3.4 -3.48 মানে -3.5, তার থেকে একটু বেশি হবে, মানে অ্যারাউন্ড আমাদের 3.6 কাছাকাছি একটা কিছু ভ্যালু আসবে। এত আমরা তো ডিটেলড ক্যালকুলেশন করবো না, এমসিকিউ অপশানে যা থাকবে কাছাকাছি এর সেটাই হবে। 3.5 3.6 এরকম কিছু একটা আনসার হবে, ঠিক আছে? কপি করো। দেখো থার্ড প্রবলেমটা, একটু কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়তে হবে, ল্যাঙ্গুয়েজটাতে অনেক গন্ডগোল আছে। হাউ মেনি ক্লোরিন গ্যাসিয়াস অ্যাটমস ক্যান বি আয়োনাইজড ইন্টু Cl+? ক্লোরিনকে Cl+ বানাতে হবে, তাতে বলছে কতগুলো ক্লোরিনকে ওরকম Cl+ আয়োনাইজ করা যাবে বাই ইউজিং দ্য এনার্জি লিবারেটেড, যত এনার্জি নির্গত হলো when 1 mole of chlorine gas is ionized into Cl-। 1 মোল ক্লোরিন গ্যাসকে Cl- কনভার্ট করা হলো, সেইটা করতে যতটা এনার্জি লিবারেট করলো সিস্টেম, যতটা এনার্জি বের করলো সিস্টেম থেকে বের হলো, সেই এনার্জিটা ব্যবহার করে কতগুলো Cl গ্যাসিয়াস অ্যাটমকে Cl+ পরিণত করা যাবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে প্রথমে হচ্ছে Cl গ্যাসিয়াস থেকে ওরা Cl- বানিয়েছে, Cl- মানে ইলেকট্রন একটা গেইন করেছে ও, কতগুলোর? 1 মোল। আর 1 মোল Clকে যদি Cl- নিয়ে যাওয়া হয় তাহলে যতটা এনার্জি বেরোবে সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথ্যালপি পার মোল। তো সেটা দেখো দেওয়া আছে, ইলেকট্রন অ্যাফিনিটি দেওয়া আছে ক্লোরিনের 3 ইলেকট্রন ভোল্ট কিন্তু
এবার জেনারেলি ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম হয়, ঠিক আছে। এবার 1 ইলেকট্রন ভোল্ট মানে 96 কিলো জুল পার মোল আমরা জানি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ডেল্টা ইজিএইচ ইকুয়াল টু 3 × 96 কিলো জুল মোল ইনভার্স, ঠিক আছে। যেহেতু এখানে 1 মোলের কথা বলা আছে কোয়েশ্চেনে, তাই আমি 1 মোলেরই হিসাবে করে দিলাম। তাহলে এত এনার্জি লিবারেট করেছে। এইবার এই এনার্জিটা দিয়ে, এই অ্যামাউন্টের এনার্জি দিয়ে এবার সিএলকে সিএল প্লাসে কনভার্ট করতে হবে। এবার সিএলকে যদি আমি সিএল প্লাসে কনভার্ট করি, তাহলে সিএল প্লাস একটা ইলেকট্রন ছেড়ে দেবে। সিএল প্লাস থেকে একটা ইলেকট্রন বের করতে যতটা অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে পার মোল, সেটা হচ্ছে ওর আইই, তাই না? সেটাও দেওয়া আছে, কত? 12। তাহলে এইখানকার এই প্রসেসের ডেল্টা এইচ হচ্ছে 12 × 96 কিলো জুল, তাই তো? তাহলে এটা 1 মোলের জন্য লাগবে হচ্ছে এতটা, আছে এতটা, ঠিক আছে, এনার্জি অ্যাভেলেবেল এতটা। তাহলে কত মোলকে এই প্রসেসটা দিয়ে মানে সিএল মাইনাস তৈরি করা যাবে, সেইটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে কী করবে এবার দেখো। তাহলে নাম্বার অফ মোল অফ সিএল গ্যাসিয়াস, ঠিক আছে, দ্যাট ক্যান বি কনভার্টেড ইন্টু সিএল প্লাস। কত মোলকে কনভার্ট করা যাবে? 1 মোলের জন্য এনার্জি লাগবে এতটা, এনার্জি অ্যাভেলেবেল এতটা, ঠিক আছে। তাহলে এতটা এনার্জি দিয়ে কত মোল হবে আর কি, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি কোয়েশ্চেন। তাহলে 3 × 96 বাই 12 × 96, এটা নিশ্চয়ই হবে, হ্যাঁ, এত মোল হবে তো। কারণ দেখো 1 মোলের জন্য হচ্ছে এতটা লাগবে আমার, এনার্জি অ্যাভেলেবেল আছে এতটা। তাহলে এত মোল মানে এত কিলো জুল মানে 1 মোল, তাহলে এত জুল মানে কত মোল? এটা বাই এটা, তাহলে 1/4 হয়ে গেল। তার মানে 0.25 মোল ক্যান বি আয়োনাইজড। এবার কোয়েশ্চেনটা হচ্ছে কি, হাউ মেনি অ্যাটমস, কতগুলো অ্যাটম। তাহলে এত মোল মানে যতগুলো অ্যাটম হয়, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দেবো এটাকে। তাহলে 0.25 × 6.022 10⁻23 অ্যাটমস। অ্যাপ্রক্সিমেটলি এটাকে 6 ভাবলে 6 × 0.25 মানে কত হচ্ছে? 1.5 হচ্ছে। তাহলে অ্যাপ্রক্সিমেটলি 1.5, তার থেকে সামান্য বেশি, ওই 1.5, খুব বেশি হলে 1.6 ফিক্স হবে। তাহলে 1.6 আমি লিখছি আপাতত, ওই 1.5 থেকে 1.6 ওরকম কিছু একটা হবে। তাহলে এতগুলো অ্যাটমকে হচ্ছে আমার সিএল থেকে সিএল প্লাসে আয়োনাইজ করা যাবে যদি এই প্রসেসের এনার্জিটাকে যদি আমি ইউজ করি তো, ঠিক আছে। খুব ইন্টারেস্টিং, খুব ভালো অঙ্ক, এটা কপি করে নাও। আচ্ছা, এবার দেখো 4 এবং 5 এই দুটো প্রবলেম আমি এখানে লিখেছি। প্রথম 3টে প্রবলেম যেভাবে আমরা সলভ করলাম, ওই সেম লজিক তুমি যদি ব্যবহার করতে পারো তাহলে এই দুটো অবশ্যই তুমি সলভ করতে পারবে, এবং এগুলো তোমরা বাড়িতে করবে। আনসারগুলো আমি লিখে রেখেছি, ঠিক আছে, চেষ্টা করো এগুলো বাড়িতে করার। একই রকমের প্রবলেম, কপি করে নাও এটা। ইলেকট্রন অ্যাফিনিটির শেষ পর্যায়ে আমরা এসে গেছি। একটাই জাস্ট পয়েন্ট বলার আছে, সেটা হচ্ছে যে রিলেশন বিটুইন ইলেকট্রন অ্যাফিনিটি অ্যান্ড আইই, ঠিক আছে। দেখো দুটো কেস বলবো, একটা হচ্ছে কেস 1, যেখানে একটা এলিমেন্ট, একটা অ্যাটম, সে ইলেকট্রন নিলে পরে অ্যানায়ন তৈরি করবে এবং এনার্জি ছাড়বে, যতটা ছাড়বে সেটাই হচ্ছে ইএ। এবার তুমি ভাবো, এই যে এ মাইনাস যদি এনার্জি নেয়, এ মাইনাস কে যখন আমি এনার্জি দিলে পরে এ মাইনাসের আউটার মোস্ট শেল থেকে একটা ইলেকট্রনকে বাইরে বের করা যাবে। এবার আউটার মোস্ট শেলের একটা ইলেকট্রনকে বাইরে বের করতে যতটা এনার্জি ও নেবে সেটা হচ্ছে ওর আইই। তাহলে এই আইই পরিমাণ এনার্জি নিয়ে ও হয়ে যাবে এ নিউট্রাল, আর একটা ইলেকট্রন ছেড়ে দেবে। এবার দেখো এই দুটো প্রসেস ঠিক একটা অন্যটার অপোজিট না? তাহলে আমরা এটা বলতে পারি যে এই যে এ যতটা এনার্জি ছাড়লো, তার মানে ই এ অফ এ দিস ইকুয়াল টু আইই অফ এ মাইনাস, তাই না? তাহলে যে কোনো এলিমেন্টের ই এ মানে হচ্ছে
করেসপন্ডিং মোনোভ্যালেন্ট যে অ্যানায়ন তার আইইর সঙ্গে সমান হবে, নিউমেরিক্যালি ভ্যালু দুটো সমান হবে। ঠিক আছে, এটাকে আমরা আরও এক্সটেন্ড করতে পারি যে এবার এ মাইনাস যখন আরেকটা ইলেকট্রন নেবে তখন EA2 রিলিজ করবে, সেটা হবে আবার তখন A2 মাইনাস হয়ে যাবে, সেটা হবে A2 মাইনাসের আবার আইইর সঙ্গে সমান। এটা চলতে থাকবে এরকম। আর একটা কেস 2 যদি বলি তাহলে সেটা উল্টোটা হবে। এটা হচ্ছে আমরা লিখবো যে এবার এ অ্যাটম সেটা এবার একটা ইলেকট্রন লস করছে। এ অ্যাটম যদি ইলেকট্রন লস করে তার জন্য তাকে আইই দিতে হবে। আইই সাপ্লাই করলে ও ইলেকট্রন লস করবে এবং ক্যাটায়ন তৈরি করে ফেলবে। এখন এই ক্যাটায়নটা যে আছে তাকে যদি আমি একটা ইলেকট্রন সাপ্লাই করি তার আউটার মোস্ট শেলে, তাহলে ও এনার্জি ছাড়বে এবং নিউট্রাল অ্যাটমে পরিণত হবে। যতটা এনার্জি ছাড়বে দ্যাট ইজ ইকুয়াল টু EA। তাহলে আমরা বলতে পারবো যে আইই অফ এ ইকুয়াল টু EA অফ A প্লাস। ঠিক আছে, দেখো খুবই সুন্দর কিন্তু এটা, অথচ খুবই কনফিউজিং। তোমাকে ধরো এই একটা এইরকম 4খানা অপশান দিয়ে দেবে কোনটা সঠিক বা কোনগুলো সঠিক, তখন কিন্তু খুব ঠান্ডা মাথায় এই ব্যাপারগুলো কিন্তু করতে হবে। ঠিক আছে, নতুন কিছুই নেই, শুধু একটু মাথা ঠান্ডা রেখে জিনিসটাকে ভেবে এটা বের করতে হবে। ঠিক আছে, কপি করো। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি সংক্রান্ত আলোচনা আমরা শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আলোচনা করব। তবে যাওয়ার আগে আরও একবার বলি যে তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো যাতে করে নোটিফিকেশানসগুলো পেতে পারো এবং খুব মন দিয়ে ভিডিওগুলো দেখো এবং পড়াশুনো করতে থাকো। তাহলে আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের দিন, টাটা।